বর্তমান সংসদের প্রধান যেটা সমস্যা, সংসদটি অন্তর্ভুক্তিমূলক নয়। কিন্তু উত্তপ্ত হওয়ার তো কিছু ছিলই না। কিন্তু উত্তপ্ত নিচে যেটার আগুন নাই, সংসদে আমরা যা দেখছি এগুলোকে বলা যায় কুসুম কুসুম বিরোধিতা। মানে ওনারা কিছু জানেন না, সংসদীয় রীতিনীতি বুঝেন না, এই ধরনের বারবার কথাগুলো বলার কারণে হয়তো কালকে বাস্ট করেছে। আশিয়ান সিটি রাজবেলা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা রাজনীতি দিয়ে আলাপ করি প্রধানত, তার বাইরে সমাজ, আমাদের আশেপাশে জীবনযাপন, এগুলো নিয়ে আমার আলোচনা করি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আপনাদের দুজন পরিচিত মুখ। আমার বামে আছেন বিএনপি নেতা ও শিক্ষক জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আর আমার ডানে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব মাহবুব আজিজ। জনাব মাহবুব আজিজ এবং মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত দুদিন ধরে আমাদের রাজনীতিতে বেশ কিছু বিষয় খুব আলোচিত হচ্ছে। আমরা দেখলাম, আমরা একজন নতুন রাষ্ট্রপতি পেলাম, সেই সময় নতুন মন্ত্রী পেলাম, মন্ত্রীদের পোর্টফোলিও দু একটা চেঞ্জ হলো। তার বাইরে দেখলাম যে ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন চলছে কূটনীতি নিয়ে, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে। এর মধ্যে আবার আরেকটা বিষয় চলে এলো যে মক্কা চুক্তিটাই বা কী হবে, মক্কা চুক্তি করলে আমাদের কি লাভ হবে, কি মন্দ হবে, আমরা কি সেখানে আমন্ত্রণ পাবো নাকি নিজে থেকে যাব, এ সমস্ত নানা বিষয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে গতকাল আমাদের জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনেরও প্রথম দিন ছিল এবং প্রথম দিনই বেশ উত্তপ্ত ছিল। উত্তপ্ত যে বিষয়টা নিয়ে, সেটাই কি আমাদের দেশের এই মুহূর্তের মূল ইস্যু, এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে এটা কি কোনো পাতানো খেলা, সেটাও হতে পারে। আমরা এগুলো নিয়ে আমাদের যারা এখানে অতিথি আছেন ওনাদের মতামত শুনব। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, যেগুলো আমি এতক্ষণ বললাম তার একটা প্রশ্ন আপনাকে আমি করছি না, আমি বরং জানতে চাচ্ছি, আপনি যে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত অনেক দিন ধরে, সে ছাত্র জীবন থেকেই যতটুকু আমি জানি, আপনার সরকার 6 মাসে কেমন করছে? মনে কি হচ্ছে যে সরকার একটু অস্থির, অথবা সরকারের অনেকে বলছে সরকার নাকি সেই হোমওয়ার্কটা নাই, এমনি বসে গেছে, তারপরে এলোমেলো হয়ে যাচ্ছে, এই ধরনের কথা কিন্তু নানাজন বলছে। আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক মাহবুব ভাই। দেখুন, গভর্নমেন্ট সম্বন্ধে একটা কথা আছে যে গভর্নমেন্টের যেমন প্ল্যান, এই প্ল্যানটা আমরা যে প্ল্যানগুলি দেখি, ধরুন যদি ওই প্ল্যানটা যিনি প্ল্যান করেছেন তিনি যদি গ্রামে গঞ্জে হেঁটে এসে করেন, এই প্ল্যানের মধ্যে আপনি এটার গন্ধ পাবেন, একটা এসেন্স পাবেন। আপনি জানেন কি না যে আমাদের যে দণ্ডবিধি পেনাল কোড, লর্ড ম্যাকলে তার নেতৃত্বে শুরু হয় এই প্রজেক্টটা। তো এটা উনি 1935 সালে শুরু করেন এবং বরিশাল অঞ্চলে ঘোড়া দিয়া চলে 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 এক একটা অপরাধকে তারা ডিফাইন করেছেন এবং 58 সালে তিনি মারা যান ম্যাকলে। 60 সালে এটা জারি হয়, এফেক্টেড হয় 1962 সালে, 1862 সালে। মানে আইনটা জারি হওয়ার পরেও এটা কার্যকর করতে আরও 2 বছর সময় নেয় ব্রিটিশ সরকার। তো এখন আমার কথাটা হচ্ছে যে গভর্নমেন্টের যেসব প্ল্যান আছে, আমি বলি প্ল্যান এসি রুমে বৈশা করেন, অসুবিধা তো নাই, কিন্তু প্ল্যানার যারা, এরা যাতে একেবারে গ্রামগঞ্জের সাথে একেবারেই সম্পর্ক থাকে। আপনি দেখবেন যে ওই প্ল্যানের সাথে যারা গ্রামগঞ্জ ঘুরে আসছেন, তখন বোঝা যায় বেসিক্যালি প্ল্যানটা কী হবে, প্ল্যানটার গতি কী হবে। আমি আপনাকে বলি যে মানে একটা খুব ভালো নির্দোষ কাজ। আপনি ফ্লাশ ফ্লাড হলো না মাঝখানে, জুনের দিকে ফ্লাশ ফ্লাড যখন হলো, তো ফ্লাশ ফ্লাড হওয়ার পরে গভর্নমেন্ট 3000 টাকা করে প্রায় ইউনিয়নগুলিতে 3000 করে লোককে দিল, এই কী বলে কৃষি ভর্তুকি দিল। জি, আমাদের হবিগঞ্জের বানিয়াচং, সাল্লা, দিরাই, ময়মনসিংহ, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, এইদিকে ইটনা, মিঠামইন, এইগুলো, এই অষ্টগ্রাম, এই অঞ্চলটা, এটা ভাটি অঞ্চল যেটা বুকে বলে। আমি
ঈদের সময় যখন বাড়িতে গেলাম মে মাসে, তখন শুনলাম যে এমন লোক ইনক্লুডেড হয়েছে কোনো নেতাদের বদৌলতে, এমন লোক ইনক্লুডেড হয়েছে যার 1 বিঘা জমিও নাই এবং সে ক্ষেত মজুরও না, সে জীবনে হাওড়ে কোনোদিন পাড়া দিয়ে দেখে নাই, যে বাতাস খাওয়ার জন্য হাওড়ে পাড়া দিয়ে দেখে নাই, সে কৃষি ভর্তুকি পেয়েছে। এখন এই কাজটা তো নির্দোষ কাজ, কৃষি ভর্তুকি। এই কৃষি ভর্তুকিকে নিয়ে কি কাণ্ডটা হতে পারে, এই প্ল্যানারের এইটা জানার কথা না, জানার মধ্যে ছিল না। রাইট। আর না হলে উনি বলতেন যে এইটা যদি ইউনো সাহেবকে এইখানে নির্দেশনা জারি থাকতো, যে যতই দিক নাম দিক, আপনি একটা নিরপেক্ষ কর্তৃপক্ষ দ্বারা আপনি এটা যাচাই করাবেন, যদি কোনো ভুল ধরা পড়ে এটার জন্য ইউ উইল বি আনসারেবল। এটা বলা লাগবে কেন? হ্যাঁ, এটা বলা লাগবে কেন? বলা হয়েছে তো, আমি হয়েছে আমার এই ইউনোর সাথে আমি জিজ্ঞেস করলাম, ভদ্রমহিলা অনেক ভালো মানুষ, ভদ্রমহিলা বললো যে এইটা হলো কেন, এটা তো দায়িত্ব কার? কই না, দায়িত্ব আমার না। আমি আপনার দায়িত্ব? কই এটা আপনাদের লোকজন দিয়েছে। আমি আমার লোক দিলে আমি দিছি, তো আপনি এটা সঠিক হয় নাই, আপনি করবেন এটা? আমি সঠিক না একটা জিনিস আমি বললাম দেন, আপনি দিবেন? কই না, তো আপনি দিলেন কেন? যে এই যে ঘটনাগুলি আমি আপনাকে বলছি যে সরকারের বহু নির্দোষ কাজ দোষী হয়ে যায় শুধুমাত্র বাস্তবতার সাথে যোগাযোগ না থাকার কারণে। আমি প্রধানমন্ত্রীকে বলবো যে ওনার যে প্ল্যানার যারা আছে দয়া করে তাদেরকে গ্রামে পাঠান, বাস্তব জায়গায় পাঠান, প্ল্যানটাকে বাস্তবতার নিরিখে আবার রিভিউ করতে বলে আমার মনে হয় তাইলে এইটার ফলাফল মানুষ পাবে, আর না হলে এইটার ফলাফলটা মানুষ রিয়েলি পাবে না। জি, জনাব মাহবুব আজিজ, আপনি শুনলেন একজন বিএনপি নেতা, উনিও কিন্তু পুরোপুরি হ্যাপি হতে পারছেন না, এবং ওনার কথা থেকে যেটুকু আমি বুঝলাম সেটা হলো প্ল্যানটাই যে অতটা ইম্পর্টেন্ট, প্রায় সমান ইম্পর্টেন্ট হলো সেই প্ল্যানের ইমপ্লিমেন্টেশনটা, বাস্তবায়ন নিয়ে উনি কিঞ্চিত আনহ্যাপি মনে হচ্ছে যে এটা আরও করা যেত। কেউ কেউ কিন্তু এমনও বলছে যে প্ল্যানটাই এমন যে নাকি বাস্তবায়ন যোগ্য নয়, এমনও কিছু হতে পারে। আপনি গত 6 মাসে সরকারের যে কর্মকাণ্ড, নতুন একটা সরকার এসেছে, আপনারও তো নিজস্ব এক দেশের নাগরিক হিসেবে একটা প্রত্যাশা ছিল, কতটুকু মিটলো আপনার প্রত্যাশা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা মনে হয়েছে এই গত 6 মাসে যে বিএনপির আসলে কিছুটা প্রস্তুতির অভাব ছিল, এবং এটা অসঙ্গতও নয়, কারণ এই ধরনের একটা পরিস্থিতি হবে দেশে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার চলছিল টানা 15-16 বছর, সেখান থেকে গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের সময় যে 18 মাসে দেশের পরিস্থিতিটা হয়েছিল, মব সন্ত্রাস, গণতন্ত্রহীনতা, অনির্বাচিত সরকারের এজেন্ডা ভিত্তিক বিভিন্ন ধরনের কার্যক্রম, একটা ডানপন্থী সাম্প্রদায়িক শক্তিকে একটা শূন্যস্থানে বসিয়ে দেবার যে একটা প্রাণান্ত চেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে, সেখান থেকে একটা নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা, এবং তাদের যে প্রধান নেতা বিএনপির চেয়ারম্যান তিনি কিভাবে আসবেন, কি প্রক্রিয়া আসবেন, সেটাও কিন্তু অনিশ্চিত ছিল। নানান কিছু, একদম ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি এলেন, তার 4-5 দিন পরে বেগম খালেদা জিয়া মারা গেলেন, এবং তার 21 দিনের মাথায় কিন্তু নির্বাচন হলো। কাজে সব কিছু মিলিয়ে এই পরিস্থিতি, এবং আমরা যেটা মনে করি যে নিশ্চয়ই বিএনপি গুছিয়ে নেবে, কারণ যেই 2/3 ভোটে তারা বিজয়ী হয়েছে, এটা শুধুমাত্র তো আর একটি দলকে বিজয়ী করে বসিয়ে দেওয়া নয়, এর পেছনে তো কিছু মানুষের চাওয়া আছে। চাওয়াটা কি? চাওয়াটা হচ্ছে যে বাংলাদেশ যেই কারণে হয়েছিল সেইটা যাতে বিএনপি পূরণ করতে পারে কিছুটা সেই জায়গায়। গত 54 বছরে কোনো রাজনৈতিক দলই কিন্তু মুক্তিযুদ্ধের যেই কারণগুলো ছিল সেই কারণগুলোর সাথে তারা কেউই সৎ থাকেনি। মুক্তিযুদ্ধের যেই প্রত্যয়, সেটা কেন রাজনৈতিক দলগুলো তার প্রতি সৎ থাকছে না? সেটা যেমন আমরা মুক্তিযুদ্ধোত্তর যে সরকার নিয়ে এত সমালোচনা শুনি, সেগুলোর অনেক ঐতিহাসিক বাস্তবতা আছে, কিন্তু তারপর আপনি দেখুন 80 দশক, 90 দশক, এরপর যখন রাজনৈতিক সরকার এলো, এমনকি আওয়ামী লীগ 15, 16, 17 বছর থাকলো, সেখানে মুক্তিযুদ্ধের আদর্শ কোথায় ছিল?
সেখানে সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা দেখিনি, কর্মজননী হওয়া দেখিনি। এবং নানান রকমের আমাদের যে মূল চারটি স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। ধর্মনিরপেক্ষতা মানে তো ধর্মহীনতা নয়। এই জায়গাটিতে আমরা আজকেও কেন পৌঁছতে পারলাম না? আপনি দেখুন, আমরা যখন যেই সরকার পাই তখন সেই সরকারই মনে করে যে আমাদের দলের লোকজনের কি হবে, আমরা ও তারা। এখন কি দলীয়করণ আমরা দেখছি না? এখন কি আমরা দেখছি না কর্তৃত্ববাদ বিভিন্ন জায়গায় দখল, বিভিন্ন নিজেদের লোকজনকে যাতে আমাদের প্রতিষ্ঠিত করা যায়? উপাচার্য, দেশের 30টি বিশ্ববিদ্যালয়ের সবগুলোই সাদা দলের হতে হবে, এমনকি তাঁতি লীগের কোনো এক নেতা নাকি উপাচার্য হয়ে বসে আছেন। এবং আপনি দেখুন যে রাজনীতি মানে কি আসলে? রাজনীতি মানে হচ্ছে এক ধরনের আদর্শের চর্চা। আপনার দলের একটি আদর্শ থাকবে, তার দলের একটি আদর্শ থাকবে, মানুষ কিন্তু একটি আদর্শকে ভোট দেবে। আমরা কি দেখছি? আমরা লিগেসিকে ভোট দিতে চাই, অমুক পরিবার না হয় তমুক পরিবার। এই জায়গায় কিন্তু আমরা গত 50 বছর ধরেই একটা ঘূর্ণাবর্তে আছি। আগামীতেও কি আমরা সেখানে থাকবো? তার মানে আমাদের যে মৌলিক চাহিদা, যেই চাহিদার জন্য আমরা ভারতের অঙ্গরাজ্য নই, পাকিস্তানের অংশ নই, সেই বাংলাদেশের যে আমাদের মূল প্রত্যয়ের জায়গাটিতে আমরা কতটুকু পৌঁছলাম? যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য এত মানুষ প্রাণ দিল, 18 মাসে আপনি একটি বৈষম্য বিরোধী কথা শুনেছেন? একটি চাকরির কথা শুনেছেন? এই গত 6 মাসে বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কি কাজ করেছে? বৈষম্য কমানোর জন্য বিএনপির লক্ষ্যটাকে আমরা শুনতে পাবো ফ্যামিলি কার্ড, আমরা শুনতে পারবো কৃষক কার্ড ইত্যাদি কথা। আসলে কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডের চাইতে বড় কথা, আমি নাগরিক হিসেবে রাষ্ট্রকে কি পাশে পাই? স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, আপনি নিরাপত্তা বলুন, নাগরিক রাষ্ট্রের পিছনে দৌড়ায়, রাষ্ট্র কিন্তু নাগরিকের পাশে আসে না। এই যে ওয়েলফেয়ার স্টেটের যে জায়গাটিতে আপনি কার্ড দেখিয়ে সেই জায়গায় পৌঁছতে পারবেন না। আপনি আছে গ্যাসের যে সমস্যা, বিদ্যুতের সমস্যা, তেলের সমস্যা, এই সমস্যাকে আওয়ামী লীগের সময় ছিল না? অবশ্যই ছিল, হয়তো এইভাবে প্রকাশিত ছিল না। কেন প্রকাশিত হলো? মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকারের অযোগ্যতা এবং অযোগ্যতা যেমন ছিল, বর্তমান সরকারেরও কিছু কিছু অদক্ষতা এই ক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখছে। আপনি দেখুন যে ভোলা সহ সমুদ্র উপকূলবর্তীর যে জায়গাগুলোতে গ্যাসের কথা আমরা বলি, আওয়ামী লীগও করেনি, বিএনপিও করছে না। বিএনপিও কিন্তু এই বড় বড় প্রজেক্টের দিকেই যাওয়ার একটা আপনি দেখেন, খেয়াল করবেন, এই সরকার আসার আগে আমি তারেক রহমানের কণ্ঠে শুনেছিলাম যে আমরা বড় বড় প্রজেক্টে যাব না, কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন। এবং যা বলেছিলেন তার ঠিক উল্টোটাই কিন্তু হচ্ছে এখন। কারণ বড় প্রজেক্টে বোধহয় বড় লাভ না, এই জন্য হতে পারে। আরেকটা বিষয় দেখুন যে বড় প্রজেক্টে যাব না, এটা যেমন একেবারে যুক্তিসঙ্গত নয়, কারণ আমাদের তো প্রয়োজন হলে যাবে না অবকাঠামো। কিন্তু তিনি নিজেই বলেছিলেন বড় মেগা প্রজেক্ট মানে হচ্ছে মেগা দুর্নীতি। এখনো নিশ্চয়ই তিনি তাই বিশ্বাস করবেন বলেই আমরা প্রত্যাশা করি। কিন্তু আর যারা আছেন আশেপাশে সবাই মিলে হয়তো বোঝাচ্ছেন বা চাইছেন যে আমরা ভোলা কিংবা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কেন যাব, কেন আমরা সোলার বিদ্যুতের দিকে যাব? এইসব তো পুরনো ধ্যান ধারণা। আমরা বরং ওই 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল আওয়ামী লীগ, কিন্তু কোনো সঞ্চালনা লাইন তৈরি করে নাই। এখন আমরা আরো 30,000 তৈরি করি, সঞ্চালনা লাইন পরের সরকার এসে করবে। কাজে এইরকম পরিস্থিতি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি যখন সংসদে আজকে যে আলোচনাটা হচ্ছে, এখানে কিন্তু আমরা অনেক নীতি নৈতিকতার সংসদ আলোচনা আমরা একটু পরে ওটা নিয়ে একটি বাক্য দিয়ে এই পর্যায়ে শেষ করি। এই যে গত 2 বছরে যারা বিনা বিচারে জেলে আটক আছে, যারা নির্মম অত্যাচারের শিকার হচ্ছে, আমি সরাসরি বলি আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা কি মানুষ নয়? তাদের কি মানবাধিকার পাওয়ার যোগ্যতা নাই? এইটা নিয়ে কি কোনো কেউ কথা বলেন, সরকারি বা বিরোধী দলের? আমরা এখানে আসবো। আমি জনাব মোশাররফ আহমেদ ঠাকুর একটা পয়েন্ট কিন্তু জনাব মাহবুব আজিজ বলার চেষ্টা করেছেন, আমার যেটা মনে হয়েছে ওখান থেকে, যে বিএনপির যারা রাজনীতিবিদ আছেন অথবা বিএনপির যারা মন্ত্রী আছেন, যারা আছেন, আমরা দেখেছি শুরু থেকেই আমাদের প্রধানমন্ত্রীর একটা ইমেজ কিন্তু সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে তৈরি হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে, কমছে না একদম। কিন্তু সেই ইমেজটাকে যেন চেঞ্জ করার একটা চেষ্টা চলছে। মানে ওনারা ভাবছেন যে একজন লোকের ইমেজ থাকলে চলবে, বাকিদের ইমেজ নিয়ে কোনো সমস্যা নেই, বাকিরা আমরা আমাদের মতো করে করব।
তো এই ধরনের কি একটা ব্যাপার চলছে কিনা বিএনপির মধ্যে? কারণ বিএনপি উনি যেটা বলছেন সেটা বাস্তবায়িত হচ্ছে না, উনি যেটা করতে চাইছেন বলে আমরা বুঝতে পারছি, তার রিফ্লেকশন আমরা অন্য অন্য নেতা, অন্য অন্য ক্যাবিনেট মেম্বারদের মধ্যে কিন্তু দেখছি না। তাহলে আসলে কোনটা বিএনপি সরকার বলতে আমরা কোনটা বুঝবো? ধন্যবাদ মাসুদ ভাই। এখানে একটা জিনিস হচ্ছে, আপনি দেখবেন এখন পর্যন্ত তারেক রহমান একটা ওয়েস্টার্ন কালচারে 17-18 বছর ছিলেন এবং তিনি ধরুন কতগুলো জিনিস যেগুলি আমার কাছে মনে হয়েছে প্রয়োজন নাই। যেমন ধরুন উনি প্রটোকল নিচ্ছেন না, রাস্তায় ট্রাফিক জ্যাম ঠেলে ঠেলে যাচ্ছেন, এইটা লোকজন ভালোভাবে নিচ্ছে, খুব পজিটিভভাবে নিচ্ছে, প্রশংসিত। এখন যে আপনি যেটা বললেন যে উনি যেভাবে চাচ্ছেন অন্যান্যরা এইভাবে চাচ্ছেন না। ইফটিজিং বন্ধ করুন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আপনার একটুখানি সহযোগিতা গড়ে দেবে সমৃদ্ধ বাংলাদেশ। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। আমি আপনাকে বলি যে ধরেন অন্যান্য মন্ত্রীদের ইমেজের উপর আমার দলীয় ঐক্য নির্ভর করে না, 1। 2 নম্বর হচ্ছে অন্যান্য মন্ত্রীদের উপর আমার দলের অস্তিত্ব নির্ভর করে না। কারণ এই পরীক্ষাটা 80-র দশকে আপনি যখন নেতা ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, তো এই সময়ে আপনি দেখবেন যে অনেকগুলো পরীক্ষা হয়েছে। আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলেন রাজ্জাক, আব্দুর রাজ্জাক বেরোলেন। আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের ওই সময় সবচেয়ে তুখুর সংগঠক, সবচেয়ে ভালো সংগঠক। তিনি গিয়ে তো সার্ভাইভ করতে পারেননি। 1। আওয়ামী লীগে আবার ফিরত আসতে হয়েছে এবং 97 গভর্নমেন্টে 96 গভর্নমেন্টে ভালো থাকলেন, বাট 2009-এর থেকে অনেক লাঞ্ছনার শিকার হয়ে আব্দুর রাজ্জাককে মরতে হয়েছে। তিনি যেখানে চিকিৎসাধীন ছিলেন থাইল্যান্ডে, না সিঙ্গাপুর, থাইল্যান্ডে, ওখানে দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 14 বার গিয়েছেন, একবারও আব্দুর রাজ্জাককে 1 মিনিটের জন্য দেখতে যাননি। তো এই যে জিনিসগুলো, এটা একটা পরীক্ষা। আমি মনে করছি যে এটা একটা পরীক্ষা। আমাদের গভর্নমেন্টে বিএনপির কাছ থেকে ওবায়দুর রহমান বেরিয়ে গেলেন 88 সালে। তো গিয়ে তিনি সবচেয়ে, আমি মনে করি, তুখুর সংগঠকদের একজন বিএনপির। গিয়ে তো লাভ হয়নি ওনার, আবার বিএনপিতে ফেরত আসতে হয়েছে 96-এ। আপনি দেখবেন শাহ আজিজ, মাইদুল ইসলাম কুলরা 85 সালে বেরিয়ে গেলেন নির্বাচনের আগে, লাভ তো হয় নাই। তো আমি আপনাকে বলছি যে এই জন্য যে এইখানে যে ডেমোক্রেসি চর্চার যে, আমি বলবো এটা সুবিধা এই পরীক্ষাগুলোতে সুবিধা হয়েছে যে আওয়ামী লীগ মানেই শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগ চিন্তা করবেন না। যে যতই বলুক যে রিফাইন্ড আওয়ামী লীগ হবে, এটা হবে না ফাইনালি, এটা টিকবে না। এটা তুলা দুধে পোলা বাঁচে না আর কি। মায়ের বুকে দুধ না পেলে বাপের বুক থেকে দুধ খেয়ে বাচ্চা বাঁচে না। তো এটা বলে আর কি সিলেটি প্রবাদ। তো আমি আপনাকে বলছি যে এইখানে তারেক রহমান এবং শেখ হাসিনা বরঞ্চ তারা মোর ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারেন, কারণ তাদের কাছ থেকে দল ভাঙবে না। ডেমোক্রেসি প্র্যাকটিস করার জন্য ইভেন যদি আওয়ামী লীগ, বিএনপি তারা প্র্যাকটিস করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো 3 জন মহাসচিব কাউন্সিল নির্বাচিত করে দিবে, এর মধ্য থেকে পার্টির চেয়ারম্যান একজনকে করবেন, একজনকে মহাসচিব করবেন। কংগ্রেসের মতো কয়েকজন মহাসচিব থাকবেন, এর মধ্যে একজন জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করবেন। কয়েকজন সেক্রেটারি নির্বাচিত হবেন, এর মধ্যে একজনকে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেবেন। তো অথবা সেক্রেটারি জেনারেল দুটো হতে পারে, একটা সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার্স, দলীয় শৃঙ্খলা অ্যান্ড আদার্স, আরেকটা হচ্ছে দলের তৃণমূলে উনি দৌড়াবেন, সব কিছু অনেকভাবেই করা যেতে পারে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে তারেক রহমান মূলত তারেক রহমানের উপরই দলটা নির্ভর করে।
আমি আপনি বলছি এটাকে খারাপভাবে যারা নিতে চান, এরা বাংলাদেশে বসবাস করেন কিনা, বাংলাদেশের না খারাপের প্রশ্ন না, কিন্তু আমার প্রশ্নটা ছিল উনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই ওনার মন্ত্রীরা এটাকে ফলো করতে পারছেন কিনা। ফলো করতে চেষ্টা করছেন অনেকেই। তারপর আমি আপনাকে বলি যে মহাবয়সে হয়তো কষ্ট পাবেন, আপনি নিচের লেভেলে, আপনাকে বলি যে শেখ হাসিনা যাদেরকে এডিশনাল সেক্রেটারি বানাই গেলেন 2021 সালে, যারা প্রমোশন পেলেন, এরাই তো এখন টপে আছেন। এই লোকগুলি হচ্ছে যে এদের তো ডিএনএ টেস্ট করে সচিব বানানো হয়েছে একটা, আরেকটা হচ্ছে 3 দিনে এডিশনাল সেক্রেটারি, মানে এরা 24-এর 5ই আগস্ট আগ পর্যন্ত সিনিয়র স্কেল অফিসার ছিলেন। এরা কোনদিন ডিএস প্র্যাকটিস করেন নাই, জয়েন্ট সেক্রেটারি প্র্যাকটিস করেন নাই, একবারে অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন, এর পরের দিন 2 দিন পরে সচিব। এই যে লোকগুলির যে লোভ ফলস, এখানে যে শূন্যতা, কাজ করার যে অভিজ্ঞতার শূন্যতা, ইমপ্লিমেন্টেশনের যে অভাব, এইগুলো একটা বড় সমস্যা। কিন্তু আমি আপনি বলছি এই সমস্যাগুলো তো আপনি ইনভাইট করেছেন না, এখন আমি ইনভাইট করেছি আমার লোকগুলি যে প্রাপ্যতা ছিল তার, 24-এ সে অ্যাডিশনাল সেক্রেটারি হওয়ার কথা, 21-এ তার অ্যাডিশনাল সেক্রেটারি হওয়ার কথা ছিল। আপনি তাকে শেখ হাসিনা তাদেরকে সিনিয়র স্কেল অফিসার বানাই ফেলে রাখছিলেন। আমি যেমন ধরি একজন লোকের নাম হচ্ছে সে যথেষ্ট ভালো, আমার কথা হলো কি, না আমি আপনাকে নামটাই বলি, যথেষ্ট ফজলুর রহমান, সে সিনিয়র স্কেল অফিসার, 18 বছর অফিসার, তারপর 18 বছর অফিসার, তার সাথে সবাই এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে 21 সালে। তো সে তারা কিছু বানায় না। আমার সাথে একদিন কথা হচ্ছে, তো তার প্রথমেই বানালো ওয়াসার এমডি, ওয়াসার এমডি থেকে বিসিআইসির চেয়ারম্যান, বিসিআইসির চেয়ারম্যান থেকে এখন পিএসসির সচিব। তো এখন এই যে লোকটা যে কাজ করার যে তার যে কথা ছিল, তার যে বিভিন্ন স্তরে যে কাজ করার যে কথা ছিল, হি ইজ এ ব্রিলিয়ান্ট অফিসার, ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট ম্যান ফজলুর রহমান। তো ফজলুর রহমান এখন পিএসসির সচিব। তো এই জন্য আমি বলছি যে এইটা শেখ হাসিনার যে এই যে ইয়েগুলো করে গেছেন, এই অবিচারগুলি করে গেছেন, এই অবিচারগুলিতে 2টা সমস্যা হচ্ছে। একটা সমস্যা হচ্ছে যারা নিচে ছিলেন এরা উপরে উঠে আসলেন অভিজ্ঞতা ছাড়া, আর যাদেরকে রেখে গেছিলেন এরা এখন সারাক্ষণ ট্যাগিংয়ের শিকার হচ্ছে। এরা ধরেন আওয়ামী লীগ না, কিন্তু সে ট্যাগিংয়ের শিকার হচ্ছে যে তুমি 21 সালে হলা কীভাবে, আওয়ামী লীগের সময় এডিশনাল সেক্রেটারি হলা কীভাবে। তো আমি বলি আপনাকে, এই যে প্রশাসনের ভিতর যে দুর্বলতা, না মোশাররফ ভাই আমি বলি আপনাকে, ধরেন আমার একটা রোগ হয়েছে, আমার রোগে ওষুধ খাইতে হবে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3 বেলা 3টা ট্যাবলেট খেতে হবে। তো আমার যিনি কর্তা আছেন উনি আমাকে এরকম 3 দিন খাইতে দেন নাই, আমাকে একসাথে কর্তা চেঞ্জ হয়ে গেল। এখন উনি আসছেন, উনি আমাকে ভালোবাসেন, এখন উনি বললেন 3 দিন ওষুধ খাইতে পারে নাই, তো 3 তারিখে 9টা ট্যাবলেট একবারে খাওয়াই দাও। তো তাতে কি আমার রোগ ভালো হবে না খুব মন্দ হবে, মরতে পারে। তো এখন তো ঘটনা তো ওটা করতেছেন আপনারা, এখন তো ভালোবাসে আপনার 9 ট্যাবলেট খাওয়াই দিলেন। তো যাই হোক, আমরা এই আলোচনাগুলো পরে আসবো না। আমি আপনাকে বলি যে বরঞ্চ আমি বিতর্ক স্টাইলে না করে, আমরা বরঞ্চ 3জনই একই কাছাকাছি বয়সের, আমরা বরঞ্চ বয়স বিষয়টা আলোচনা টাইপে করতে পারি। আমরা তাই করছি, আমরা তাই করার চেষ্টা করছি। আমি একটু জনাব মাহবুব আজিজ, আপনাকে যেখানে থামিয়েছিলাম শেষ শব্দটা ছিল সংসদ, তো আমরা সংসদ নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছিলেন, তা আমি আপনাকে থামিয়েছিলাম এই কারণে, সংসদ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, আমি জানতেও চাই যদি আপনার আলোচনার মধ্যে ওই বিষয়গুলো আসে। যেমন আমরা কিন্তু মনে করি যে একটা সংসদীয় গণতন্ত্রে সংসদ হবে রাজনীতির কেন্দ্রবিন্দু, ওখানে মানুষের কথাগুলো উঠে আসবে, জনগণের যে চাওয়া না পাওয়ার যে আপনার বিষয়গুলো, সেগুলো জনগণের প্রতিনিধিরা ওখানেই মূলত বলবেন, কারণ ওখান থেকে সমস্যার সমাধানগুলো আসবে। আপনার কাছে কী মনে হচ্ছে, আমাদের এই সংসদ কি জনগণের মানে দাবি দাওয়া, জনগণের যে ফিলিংসগুলো, পালসটা, সেখানে কি আপনি স্পন্দিত হতে দেখেন কিনা? দেখুন, আমাদের এখানে সবচেয়ে বড় একটা সমস্যা রয়ে গেছে, যেটা হচ্ছে যে ভাই যেমনটি বললেন যে আমরা তো আসলে একই বয়সের,
আমরা বিতর্ক না করে আলোচনা করি, এটাই তো হওয়া উচিত সব জায়গায়। Right. কেন এত বিতর্ক, কেন পরস্পর যুদ্ধংদেহী মনোভাব? কারণটা হচ্ছে কেউ কাউকে স্পেস দিতে চাই না। আমরা কেউ সেই সহিষ্ণু সমাজ আমরা মুখে বলি কেউ কেউ, কিন্তু আসলে সেটা ভিতরে ভিতরে আমরা প্রত্যেকে এক একজন ফ্যাসিস্ট। আপনি দেখুন যে আমলাতন্ত্র এবং নির্বাহী বিভাগ যে দুটি পৃথক জিনিস, এটাই প্রত্যেকটা সরকার গুলিয়ে ফেলে। আজকে বিএনপি 11টা বড় প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে সবগুলোতে ব্যবস্থাপনা সম্পাদক এবং চেয়ারম্যান নিজেদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদেরকে বানিয়েছে। সেটা বিসিক থেকে শুরু করে ব্যবস্থাপনা পরিচালক, হ্যাঁ ব্যবস্থাপনা পরিচালক, প্রত্যেকটাই বিএনপি। কিন্তু তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা পরিষ্কার বলেছিল যে আমরা দলীয়করণ করব না রাষ্ট্রীয় বিভিন্ন পদের ক্ষেত্রে। সেটা তারা যখন বলেছে নির্বাচনের আগে, এখন তারা বলছে যে না, কেন, আমরা বিএনপি জিতেছে, আমাদের বিএনপির লোকজন নেই তো কাজ করবে। এখন আপনি দেখুন যে এক একটা প্রফেশনে দক্ষতা, পেশাদারিত্ব এবং সেই প্রফেশনের কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে। অর্থাৎ আপনি যখন সাংবাদিক, আপনি সাব এডিটর, সিনিয়র সাব এডিটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর, পরবর্তীতে নির্বাহী পজিশনে যাবেন, কিন্তু আপনি বিএনপির নেতা দেখে আপনি সম্পাদক হয়ে যাচ্ছেন, অথবা আপনি হয়ে যাবেন অমুক ব্যবস্থাপনা পরিচালক। এই যে জায়গাটা, এটা কিন্তু আওয়ামী লীগের সময় ছিল, এটা শুধু বিএনপি করছে না, প্রত্যেকেই মনে হচ্ছে যেন আমরা রাজত্ব পেয়ে গেছি সবকিছু বিজয়ীদের জন্য। তাহলে আপনি 5 বছর থাকবেন সব আপনার লোকজনকে নিয়ে, তারপরে হয় আপনি ভোটের মাধ্যমে যাবেন অথবা গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাকে পরাজিত করে অন্যরা এসে বসে থাকবেন। এই তো পরিস্থিতিটা হচ্ছে এখন। আপনি ভাই যেমনটি বললেন যে ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগ সচিব পদে বসিয়েছে, তাহলে এখন বিএনপি ডিএনএ টেস্ট করতেছে। তার মানে এখন ডিএনএ ল্যাবে পরিণত হোক বাংলাদেশ। অর্থাৎ এই দেশের গণতান্ত্রিক বাংলাদেশ সরকার না হয়ে গণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার অথবা গণতান্ত্রিক বিএনপি সরকার থাকে। সরকার কোনো দলের হয় না। এই যে একটা ব্যাকরণ, এই ব্যাকরণ আমাদের রাজনৈতিক দল মানে না। সরকার এবং রাজনৈতিক দলের কিছু ব্যবধান তো থাকবে, তাদের আদর্শ তারা 5 বছরে বাস্তবায়ন করতে পারে। আমাদের বিএনপি এবং আওয়ামী লীগের, জামাত, এনসিপির আদর্শ কি? আমরা কি এই জিনিসগুলো কোনো কর্মীকে জিজ্ঞেস করলে বলতে পারবে? আদর্শ তো খুব সহজ। তো আদর্শ হলো যে আমরা থাকবো, তোমরা সব মানে তোমাদেরকে বঙ্গোপসাগরে ঠেলে দিব, সেই না পারলেও অন্তত যতদূর ঠেলে যাবে জেলে রাখবে, এটাই আদর্শ। এইটাই আদর্শ। সেই জায়গা থেকে বেরিয়ে আসবার আকাঙ্ক্ষা কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল, যখন বলা হয়েছিল দেশটা কারো বাপের না। তার ভেতরের কিন্তু ক্ষোভটা, সেই হাহাকারটা যে সকলের বাপের হোক দেশটা, সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা বর্তমান সংসদে কি দেখছি? বর্তমান সংসদের প্রধান যেটা সমস্যা, সংসদটি অন্তর্ভুক্তিমূলক নয়। 91, 96, 2001 এবং 2008-এর যে রাজ্য নির্বাচন আমরা বলি, সেখানে সর্বশেষ 40% করে যারা ভোট পেয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ একটি দল কিন্তু অনুপস্থিত করে দেওয়া হয়েছে। এবং তারা যথার্থ কারণও আছে যে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, তারা জনবিরোধী ভূমিকায় গিয়েছিল। কিন্তু এই রায়টি, এই লাল কার্ডটি দেওয়ার দরকার ছিল জনগণের পক্ষ থেকে। জনগণই তাকে লাল কার্ড দিত, যেমনটি দিয়েছিল জাতীয় পার্টিকে। কিন্তু আপনি যখন লাল কার্ড দেবার ব্যবস্থা করলেন না, আপনি জেলে রাখছেন, তখন কিন্তু আপনি তাকে মজলুমে পরিণত করছেন এবং মানুষের সহানুভূতি কিন্তু চলে যাচ্ছে ওই মজলুম দলটি আওয়ামী লীগের প্রতি। কাজেই যিনি ফ্যাসিস্ট গতকাল, তিনি কিন্তু চিরদিন ফ্যাসিস্ট থাকেন না। যেমন ফ্যাসিস্ট ছিল জামায়াতে ইসলামী 71 সালে মুক্তিযুদ্ধে, তারা কিন্তু আর ফ্যাসিস্ট নাই, তারা কিন্তু সংসদে প্রধান বিরোধী দল হয়ে গেছে। যদিও এই বিরোধী দল হওয়ার পিছনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ ভূমিকা আছে। অন্তর্বর্তীকালীন সরকার এই শূন্যস্থান তৈরি করে জামাত এবং এনসিপিকে তাদের লিগেসি হিসেবে রেখে গেছে। তারা যে পারেনি, তাদের অতৃপ্ত বাসনা। আপনি গণভোটকে তারা হ্যাঁ বলবার কথা বলে। গণভোটের যে প্রশ্ন 4টির একটি আনুপাতিক হারে উচ্চ কক্ষে বসবে, এই প্রশ্নের ব্যাপারে তো বিএনপির সায় ছিল না। তারপরেও কেন বিরোধী দল এই গণভোটের পক্ষে লং মার্চ করতে চায়? বিএনপি তো আগেই বলেছে যে না ভাই, আমরা আনুপাতিক হারে উচ্চকক্ষ মানি না। তার মানে আনুপাতিক হারে আপনি আপনাদের লোকজন বসিয়ে আপনি এটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন এই বাংলাদেশকে, সেটা তো হতে পারে না। কিন্তু আপনি খেয়াল করুন, বিএনপি কি মুক্তিযুদ্ধের পক্ষে নির্বাচনের 15 দিন আগে যেভাবে কথা বলেছে, নির্বাচনের পর থেকে এই 6 মাসে একটি কথাও কি তাদেরকে বলতে শুনেছেন? মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় কথা তো ধর্ম নিরপেক্ষতা। আজকে কি দেখছি আমরা বাংলাদেশে? কনসার্ট বন্ধ,
ব্রাহ্মণবাড়িয়াতে কি হচ্ছে, সিলেটে বন্ধ, কিশোরগঞ্জে বন্ধ, একের পর এক হিন্দু বাড়িতে নানান রকম অঘটন ঘটছে। আপনি বলতে পারেন এগুলো তো মাদকের প্রভাব। আমাদের বন্ধু গোলাম মুর্তজা আমেরিকায় বসে, তিনি একজন কূটনীতিক বর্তমান সরকারে, তিনি বলেছেন 17 বছর আওয়ামী লীগ যেভাবে ইয়াবা খাইয়েছে, সেই ইয়াবাখোররা এখন খুন করতে বসেছে, অর্থাৎ ইয়াবা আওয়ামী লীগ খাইয়ে গিয়েছে, এখন নাকি খুনগুলা করছে। চিন্তা করুন অবস্থা। অর্থাৎ আপনি এই আওয়ামী লীগের বিরুদ্ধে সবই আপনি বলতে থাকবেন, তাহলে আর বর্তমান সরকারের কাজটা কি হবে, বর্তমান বিরোধী দলের কাজটা কি হবে? এবং সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, বর্তমান বিরোধী দল সংসদে আমরা যা দেখছি এগুলোকে বলা যায় কুসুম কুসুম বিরোধিতা। মূল জায়গা বাদ দিয়ে একে অপরকে যেভাবে আক্রমণ করছেন, আমাদের মনে হচ্ছে একটা উত্তপ্ত সংসদ, কিন্তু উত্তপ্ত নিচে যে জাল নাই, আপনার আগুন নাই। আগুন থাকলে তো বিএনপি বলতে পারতো যে ভাই তোমরা সাম্প্রদায়িক দল, তোমরা দেশটাকে সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যেতে চাও, আমরা সেটা করতে দেব না। বিএনপি কি সেটা বলছে? বিএনপি কি নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে তুলে ধরছে? যেটা প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পরিষ্কার বলেছিলেন, এই দেশ বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকলের জন্য হবে। আমরা এখন সেটা শুনি না কেন? অর্থাৎ খালি কথাই থাকলে হবে নাকি আগামী 5 বছর পর আবার নির্বাচনের 15 দিন আগে আবার আপনি এই কথাটি বলবেন? মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে আমি এই কথাই বলতে চাচ্ছি যে কথাটা উনি বলছেন যে সংসদে আমরা যেটা দেখছি, আসলে এটা লোক দেখানো উত্তাপ। আচ্ছা, আমি আসি জায়গাটায়, মূল জায়গায় কোনো বিরোধ নাই। আমি কালকে যে সংসদের আমি লাইভে ঘরে শুয়েছিলাম এবং লাইভটা দেখলাম পুরোটা। আচ্ছা, লাইভটা দেখলাম এবং একটা অহেতুক কথা যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আপনি পল্টন ময়দানের মতো বলবেন কেন, স্পেসিফিক্যালি বলেন যে বিরোধী দলের সংসদ সদস্য অথবা সরকার দলের সদস্য বলছেন ভুয়ার শিকার হন কোথাও গেলে। কোন সংসদ সদস্যরা হয়েছে ভুয়ার শিকার, বা কোন সংসদ সদস্য অপদস্থ হয়েছেন এবং তিনি মামলা দিয়েছেন, সরকার অ্যাকশনে যায়নি, আপনি এটা বলবেন। পল্টনের ময়দানের মতো বললে হবে না। পল্টন ময়দানের মতো কথাটি একটা রেটরিক। পল্টন ময়দানকে আমরা কেউই শাহবাগ, এটা রেটরিক বেসিক্যালি। এটা তো আমরা পল্টনকেও ছোট করি না, শাহবাগকেও ছোট করি না, কেউই মনে করি না। এটা রেটরিক বলা হয় এবং এটা আগে, এখন শাহবাগ বলে, আগে তো পল্টন। আমরা সেন্ট্রাল কমিটি মিটিংয়ের সময় বলতাম, এই তুমি এটা কি পল্টন পাইছো, তুমি পল্টন পাইছো, তোমার টু দ্য পয়েন্ট কথা বলো। রাইট, টু দ্য পয়েন্ট কথা বলো। সেন্ট্রাল কমিটির যে কোনো দেখেন, সেন্ট্রাল কমিটির, এটা সাংবাদিক হোক আর ছাত্রদের সংগঠন হোক, সেন্ট্রাল কমিটি মিটিং আমরা বলতাম যে এটা পল্টন না, তুমি স্পেসিফিক্যালি বলো। ইফটিজিং বন্ধ করুন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আপনার একটুখানি সহযোগিতা গড়ে দেবে সমৃদ্ধ বাংলাদেশ। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। মাইনরসে কি লিখবো এটা স্পেসিফিক্যালি বলো। আমাদের বহু সিনিয়র নেতাও ছিলেন এইরকম পল্টনের মতো দাঁড়াইয়া জ্বালাময়ী বক্তৃতা দিতেন। তো আমি অফিস সেক্রেটারি ছিলাম ছাত্রদলের দীর্ঘদিন। আমি থামাই বলতাম, ভাই ঠিক আছে আপনার বক্তৃতা খুব সুন্দর, একটু পয়েন্ট কি লিখবো কি এইটা বলেন। সংসদের তো পার্লামেন্টে তো আপনার পার্লামেন্ট তো অন রেকর্ড, প্রতিটা শব্দ রেকর্ড হয়, এটা হবে, কার্য বিবরণী হবে সংসদের। তো এটা যাই হোক, আমি মনে করি যে ঠিক আছে, এটা না বললেও আরও ভালো। তো আপনি সংসদের যে উত্তপ্ত সংসদ হওয়ার মতো, আমি তো উত্তপ্ত সংসদ, এই যে কি নাম আমাদের মাসুদ, এই যে পটুয়াখালীর মাসুদ, শফিকুল ইসলাম মাসুদ, তার বক্তব্যের প্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, এইটাতে উত্তপ্ত হওয়ার তো কিছু ছিলই না, কিছুই ছিল না উত্তপ্ত হওয়ার। আমি আপনি বলতেছি এখানে যে ঘটনাটা ঘটেছে আমি বলি আপনাকে, যে এক ধরনের ইরিটেশন কিন্তু ছিল, যে আমাদের সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে, এর আগে অনেক দিন ধরে কিন্তু মানে ওনারা কিছু জানেন না, সংসদীয় রীতিনীতি বোঝেন না, এই ধরনের বারবার কথাগুলো বলার কারণে হয়তো কালকে বাস্ট করেছে, আউটবাস্ট হয়তো কালকে করেছে, কিন্তু এই ধরনের ইরিটেশন কিন্তু অনেকদিন আগে থেকে চলছিল। যে স্বাভাবিক যে ওনারা হয়তো জানেন না, নতুন আসছেন। হাসনাত আবদুল্লাহ ওই দিনও ছাত্র ছিলেন, একটু ভুল ভাল, কিন্তু আমার কথা হলো কি, এরা যে কথাগুলি বলতেছিলেন হয়তো স্পেসিফিক্যালি বলেন নাই, কিন্তু মূল জিনিসটাকে সালাউদ্দিন সাহেব বুঝেন নাই। আমির হামজাকে কি মারা হয় না, আমির হামজার গাড়িতে হামলা হয় নাই, কয়েকদিন আগে কি শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা হয় নাই, এগুলো কি উনি জানেন না? আচ্ছা, তো আমি আপনাকে বলছি যে গেল একটা পার্লামেন্টের, এটা আমার মনে হয় পার্লামেন্টের এই উত্তাপ, এটা এমনি আপনি যে আপনার সাথে অনেকটা একমত,
পার্লামেন্টের উত্তাপ এগুলো ও লোক দেখানোর নাটক। খুব যে প্রয়োজন আছে, অপ্রয়োজনীয় জিনিস বেশিক্ষণ নিয়ে হাঁটা যায় না। যেমন বৃষ্টির পরে অনেকক্ষণ ছাতা নিয়ে হাঁটতে মজা লাগে না। তো এইরকম অপ্রয়োজনীয় উত্তাপ এটা দেখবেন কয়েকদিন পরে এমনি শেষ হয়ে গেছে। আপনাকে যে জিনিসটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের আমেরিকায় যে গোলাম ইউনুস ওর নাম কি, গোলাম মর্তুজা। ইউনুস সাহেব ওকে গোলাম হিসাবে এখানে পাঠাইছিল। তো গোলাম উরফে গোলাম মর্তুজা নতুন নতুন জ্ঞান দিচ্ছেন। আমি মনে করি আমি গোলাম মর্তুজা সম্বন্ধে বললে বেশি খুব শোভন দেখায় না সাংবাদিক মানুষ, এটা আপনারা বেশি বলেন না। অনেক সময় কিন্তু এমন কিন্তু হয় যে উনি আসলে ছিলেন হলো গিয়ে মানে ইউনুস সাহেবের লোক। এখন উনি যে বড় বিএনপি হচ্ছেন, এটার জন্য হয়তো উনি মানে একটু বেশি প্রাণপণের চেষ্টা করছেন। এটা তো হয়, এরকম আমরা সবসময় চাকরি তো টিকে রাখতে হবে। হ্যাঁ, চাকরি টিকে রাখতে হবে। এত জীবনের ওনার যে লেখাপড়া, এত বড় চাকরি তো ওনার পাওয়ার কথা না। আরেকটা ছোট হিসাব ধরি আমি, যে হিসাবটা হলো যে আপনি বলেন 11টা কর্পোরেশন বা সংস্থা, 11টা কর্পোরেশন এবং সংস্থা, এর মধ্যে বিএনপি 11 জনকে এমডি অথবা চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছেন। কথাটা আমি মাহবুব ভাই, আপনি আপনার মতো করে বলবেন, আমি আমার ব্যাখ্যাটা বলি। এই যেমন চিনি খাদ্য শিল্প সংস্থা, বিআইডব্লিউটিসি না, আমি আরও আগেরটা বলি, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, রাইট, যেটা রাজশাহীর সাবেক মেয়র বুলবুল সাহেব, হ্যাঁ মোসাদ্দেক হোসেন বুলবুল, তাকে দেওয়া হচ্ছে। তো এইগুলি হচ্ছে যে আপনি দেখবেন সবগুলো একেবারেই খাদ্য শিল্প সংস্থা, খাদ্য চিনি শিল্প সংস্থা, এইগুলি হচ্ছে খুবই জুট কর্পোরেশন, লোকসানি প্রতিষ্ঠান, ভীষণ লোকসানি প্রতিষ্ঠান। এখন লোকসানি প্রতিষ্ঠান এইটা কি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, আপনি আগে খুঁজবেন যে এই লোকগুলি এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ পাস। একজনকে আমি চিনি যিনি ইংলিশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করছে। তো এখন এইখানে সরকার কি উদ্দেশ্য বাস্তবায়নটা করতে চায়, এখানে একজন জেনুইন আমলাকে না দিয়ে বাইরের একজন পলিটিক্যাল যে কর্মী, তাকে পলিটিক্যাল নেতা, আমরা তো সবাই কর্মী বেসিক্যালি, যত বড়ই হই আমরা তো সবাই পলিটিক্যাল কর্মী, গণমাধ্যম কর্মী, আপনি সম্পাদক হইলে কর্মী। তো যাই হোক, আমার কথাটা হচ্ছে যে তারা কি করছেন এটা বরঞ্চ পর্যবেক্ষণ করেন। কারণ দল করা একজন মানুষের যদি প্রকৃত যোগ্যতা থাকে, এই যোগ্যতাটা ধ্বংস হতে পারে না, এই যোগ্যতাটা আপনি কাউন্ট করবেন। কিন্তু প্রথম কথা হচ্ছে এটার ইন্নামাল আমাল বিনিয়াত, এটার পেছনে নিয়ত কি আছে, সরকারের নিয়ত কি সহি না অন্য নিয়তটা কি আসলে? না, আমি আপনাকে বলছি যে এদেরকে সবাইকে চাকরি হয়তো আমার ব্যুরোক্রেসির যে আইনটা আছে, ব্যুরোক্রেসির আইনে আমি 10% চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারি। টোটাল ব্যুরোক্রেসির 10% আমি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারি সিভিল ব্যুরোক্রেসির। তো সিভিল ব্যুরোক্রেসির 10% নিয়োগ দিতে পারি। আপনি এদের কার্যক্রমটা পর্যবেক্ষণ করেন, তারা কি করছেন। যে খাদ্য চিনি শিল্প সংস্থায় একজন বা বিআইডব্লিউটিসি বা বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, এইসব জুট কর্পোরেশন, এই জায়গাগুলিতে তারা কি করছেন, আমি মনে করি একটা ইনভেস্টিগেটিং জার্নালিজম হতে পারে। এই জায়গায় তাদেরকে ইন্টারভিউ করা হতে পারে, আপনারা কি করতে চান, কেন করতে চান, কিভাবে করতে চান, জনগণের এটা কি ভাসাইতে চান না এটাকে একেবারে ডুবাইয়া দিয়া দিতে চান, অন্য কোথাও দিয়ে দিতে চান, এটা আলোচনা করতে পারে। কিন্তু এটা আমি একটা কথা বলি, এটা কি নিয়োগের পরে আমি চেক করে দেখব কি করতে চান, নাকি নিয়োগের একটা নীতিমালা থাকবে? নিয়োগের নীতিমালা হচ্ছে আপনাকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বানাইতে পারেন। কেন পারেন? 10% কোটায়। আপনি তো আপনি তো চান সম্পাদক হইতে, আপনাকে সম্পাদক না করে একটা বড় কর্পোরেশন চেয়ারম্যান করলো মাসুদ ভাই, চেয়ারম্যানের পদটা হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি গ্রেড 1। তো এই গ্রেড 1-এ আপনাকে করতে পারে গভর্নমেন্ট যদি 10%-এর মধ্যে থাকে। ধরুন আমাদের অ্যাডমিন ক্যাডারে 5,500 লোক আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ক্যাবিনেট সচিব পর্যন্ত 5,500 লোক আছে। এইখানে গভর্নমেন্ট 550 লোককে দিতে পারে।
এই শুনেন, আমি তা দিতে বলছি না, পারে। কিন্তু আমি বলছি না, আমি সেটা বলছি না। নিয়োগ করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু আমার কথা হলো কি, এই যে করতে পারাটা, এর মাধ্যমে যে বিতর্কটা তৈরি হচ্ছে, যে প্রশ্নটা তৈরি হচ্ছে, সেই প্রশ্নটা কি গভর্নমেন্টকে স্বস্তি দিচ্ছে কিনা? এই যে আলোচনাগুলি হচ্ছে, আমরা যে আলোচনাগুলি করছি, এই আলোচনাগুলি কি হতো যদি এই নিয়োগগুলি না হতো? আপনি দেখেন বিআইডব্লিউটিসি যাকে চেয়ারম্যান বানানো হয়েছে, এই ভদ্রলোক সম্ভবত বিএনপির কোনো একটা ধর্ম বিষয়ক সহ সম্পাদক। আমি কিন্তু বলছি না যে উনি অযোগ্য লোক, হয়তো উনি অনেক যোগ্য, হয়তো বিআইডব্লিউটিসির জন্মের পরের থেকে এত যোগ্য চেয়ারম্যান আর পায় নাই, হতেও পারে, কিছুই বলা যায় না। কিন্তু আমি এটা কখন দেখব? আমি এই আলোচনা, সিরিয়াস আলোচনার মধ্যে একটা যোগ বলি। এক ভদ্রমহিলা চাকরি করেন, সরকারি চাকরি করেন, তো উনি অফিসে গেছেন, যে বাসায় ওরা হাজব্যান্ডকে ফোন করছেন, করে বলতেছেন তুমি একটু রান্নাঘরে যাও, তো রান্নাঘরে গিয়েছে, করে গিয়ে একটু দেয়াশালে কাঠিতে চুলাটা জ্বালানোর চেষ্টা করো, তো দেয়াশালে কাঠি জ্বালাও, তো জ্বালাইছে, ওই কিছু হয়েছে, ওইখানে কিছু হয় নাই, ওই তাহলে আসে পড়ো, ওই তুমি কি দেখলা? ওই আমার ভয় ছিল সকালে আমি চুলাটা বন্ধ করে আসছি কিনা, এখন যদি চুলাটা বন্ধ না থাকে ওই কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে উনি মারা যাবেন। হ্যাঁ, তখন এইটা কিন্তু টেস্টিং এর সিস্টেম হতে পারে না। আমি সেটা বলছি যে ওনাকে দিয়ে দেখি উনি কি করে, এটা হয় না রে ভাই। এর মাধ্যমে সরকারে কিন্তু, সরকার নিজে এখন যে ভিতরে যে আলোচনাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, এই আলোচনাটা সরকার ইনভাইট করলো, একটা জনগণের সরকার এই ধরনের আলোচনা ইনভাইট করবে। আমি আরেকটা পয়েন্ট আছে, আমার পয়েন্টটা হচ্ছে, দেখুন যে এই যে বললেন যে 10% কোটা না মেধা, এই যে কথাটা খামাখা কিন্তু বলা হয়নি। আপনি আজকে আমরা এখানে এসছি এই অফিসে, হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এইখানে কম্পিউটার চালাচ্ছে 5-6 জন আছে, আমি আমার একজন পরিচিত আছে, একে প্রধান হিসেবে বসিয়ে দিই, কারণ আমি এখানে এমডিকে চিনি, এমডির বন্ধু, বসাই দিলাম, আমার কোঠাতে বসে গেল। এটা কিন্তু সেই যে একটা ছোট্ট থেকে উঠে আসা পরপর একটা প্রাতিষ্ঠানিকীকরণ, ওইটার সাথে যায় না জিনিসটা। আপনাকে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়া করাতে হবে। যদি এটা 10% করেও থাকে, যারা করেছে, যখন করেছে তখন ভুল করেছে। কারণ আপনি যেই জায়গার, আপনি সাঁতার ফেডারেশনে মাসুদ কামাল সাহেব সভাপতি হয়ে যাবেন এখনকার পরিস্থিতিতে, বা গত 50 বছর ধরে হচ্ছে, দরকার নাই তো। যারা সাঁতার কাটছে তারা বুঝবে উচিত না, আমরা সেটা বলছি, আগে উচিত ছিল, দেখেই তো পরিবর্তন চাই আমরা। আমি একটু শেষ করি প্রসঙ্গটা। আপনি দেখুন যে প্রত্যেকটা প্রফেশনে ধীরে 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 কিন্তু আপনাকে এই পর্যন্ত আসতে হয়। আমরা 30 বছর পেশাদারি সাংবাদিকতা করে কিন্তু এখানে কথা বলছি। গতকালকে যারা দাঁড়িয়ে আবার শাহবাগ স্কোয়ারের কথা বলতে হয়, গতকালকে যারা দাঁড়িয়ে শাহবাগ স্কোয়ারের সবকিছু ধুলিসাৎ করে দিয়ে এসে বলতেছেন মাসুদ কামাল সাহেব অমুকের পা চাটেন, কারণ তার কোনো যুক্তি লাগে না, তার কোনো পড়াশোনার দরকার নাই, তার কোনো অতীত জানতে হয় না, তার কোনো পরম্পরা বুঝতে হয় না। এই জন্যই আমরা বলি আপনাকে পড়াশোনা করতে হবে, ওই জায়গাটাতে আপনাকে সাঁতরাইয়া যেতে হবে 200 মিটার, তারপরে আপনি সাঁতার ফেডারেশন কি জিনিস বোঝেন। আপনি মন্ত্রীর ছেলে, আপনি বিসিসিবির মানে ক্রিকেট বোর্ডের সদস্য, কারণ কয়েকজনকে যেটাকে বলা হচ্ছিল বাপের দয়ার কমিটি। কাজে এটা কিন্তু শুধু বিএনপির সময়ের কথা বলছি না, প্রত্যেকের সময় হচ্ছে। এই প্রত্যেকের সময় থেকে বেরিয়ে আসতে হবে এই বাংলাদেশ সবার জন্য। আমি এখানে একটা কথা বলি, দেখেন আমরা এই যে আলোচনাগুলি করি না, কেন করি? ভাই আলোচনাগুলি কি কারণে করি? আমরা মনে করি যে হয়তো নীতি নির্ধারণের ক্ষেত্রে যারা বসে আছেন, হয়তো তারা বিষয়গুলি খেয়াল করেন নাই, তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য কিন্তু এইটাই, তাদেরকে অপমান করে আমাদের তো কোনো লাভ নাই। আমরা দেশটা ভালোভাবে চলুক, এটা চাই। আমাদের কি লাভ? এখন এই যে বাপের দুয়ার কমিটি কথা বলা হচ্ছে ক্রিকেট বোর্ডের, হয়েছে এই আলোচনা হওয়ার পর কোনো চেঞ্জ কি হয়েছে? সে বাপেরা কি বলেছে তাদের পুত্রদেরকে তোমরা ব্যাক করো, তোমরা যেও না? বলেননি। কিন্তু ওনাদের দৃষ্টিভঙ্গিটা হলো, ওনাদের চিন্তাটা হলো, এরা কে কি বলে এগুলো যদি আমরা খেয়াল করি, মাথায় নেই, তাহলে তো আমাদের কাজটা হবে না। অতএব কমিটি বাপের দোয়াই থাক। তো এই যে মানসিকতাটা, এখান থেকে আমরা বেরোবো কিভাবে? আপনি আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মাঝখানে হাফিজউদ্দিন, তিনি বললেন যে আমরা যখন ফুটবল খেলি 72-73 সালে, তখন এই মহানগর আওয়ামী লীগের যিনি প্রেসিডেন্ট, তিনি একটা প্রথা হয়ে দাঁড়ালো, পদাধিকার বলে তিনি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বাফুফের প্রেসিডেন্ট হতেন। আচ্ছা, তো এর কয়েকদিন পরে দেখা গেল যে হলেন মোহাম্মদ হানিফ প্রেসিডেন্ট হলেন, বাফুফের প্রেসিডেন্ট।
তো মোহাম্মদ হানিফ যখন বাফুফের প্রেসিডেন্ট হলো, একদিন হাফিজ সাহেবেরা তখন কী বলতেছেন, তো বললেন যে দেখেন আমি তো বেসিক্যালি ফুটবল পছন্দ করি না ভাই, আমি ক্রিকেট পছন্দ করি। তো ক্রিকেটে ফুটবল সম্বন্ধে আমি খুব বেশি জানিও না, আমার এখানে বসায় দিছে এখন আছে। তো এখন এই যে আমি আপনার বলতেছি এই যে লেগেসি, এই যে দীর্ঘ সময় থেকে, তো এইটা আমার মনে হয় যে এটা আমি আপনার সাথে একমত যে যদি অনেক জায়গায় গ্যাপ হয়, আমি আপনাকে বলতেছি গ্যাপ হয় কীরকম, আমি আপনার ধরুন যে এই জায়গায় আমার চেয়ারম্যান দেওয়ার লোক আছে, এই জায়গায় একটা টেকনিক্যাল লোক ধরেন যারা এই চিফ ইঞ্জিনিয়ার হবেন, সে ধরেন বিআইডব্লিউটিএ এটার যে চিফ ইঞ্জিনিয়ার হবেন, যারা ওইখানে ফিডারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেয়, তারপরে এই যে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারপরে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত আছে, এডিশনাল চিফ আর চিফ একসাথে রিটায়ার্ড করছে। তো আপনি কি করবেন তখন? অন্য জায়গা থেকে প্রেশনে একজন চিফ ইঞ্জিনিয়ার দেন না, সড়ক থেকে ডেকে নিয়ে বা অন্য জায়গা থেকে নিয়ে একটা প্রেশনে চিফ ইঞ্জিনিয়ার দেন। তো এই যে প্রেশনে ডেপুটেশনে দেওয়ার যে ব্যবস্থাটা, অথবা আপনার হাতে যদি ওই রকম কোনো ইঞ্জিনিয়ার থাকে বুয়েটের, আপনি তাকে এখানে চিফ ইঞ্জিনিয়ার দিবেন। এই যে কথাটা ছিল যে 10% আমি দিতে পারবো, আমি তো মনে করি আজকে বাংলাদেশে যে পরিস্থিতিটা আপনি দেখবেন মন্ত্রিসভায় বরঞ্চ আমি 20% বা 15% করার পক্ষে টেকনিক্যাল লোকজন। অনেক ক্ষেত্রে আমরা বড় পলিটিশিয়ানদেরকে খালি মৎস্য পশুপালন ইয়াতে, কিন্তু পলিটিশিয়ানদের জন্য মৎস্য পশুপালন মন্ত্রণালয় ছাড়া আর কোনো মন্ত্রণালয় নাই। আর বাকি সবগুলোই একটু টেকনিক্যাল মিনিস্ট্রি, যেমন ভূমি মন্ত্রণালয় একটু আইন টাইন জানা মানুষ হইলে একটু ভালো হয়। দেখলাম আমাদের মিজানুর রহমান মিনু ভালো চালাচ্ছেন। তো আরও আছে, আমি একটু বলতেছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়, এইখানে বেসিক্যালি একটা টেকনিক্যাল লোকজন হইলে ভালো হয়। তো সড়ক যোগাযোগ, এইখানে একজন একটু ইঞ্জিনিয়ার সম্বন্ধে ভালো জানাশোনা আছে একজন লোক হইলে ভালো হয়। তো এই যে অবস্থাটা আমি বলতেছি, তো বরঞ্চ এটা 10% না হয় 15% হওয়া উচিত, যে আরও যাতে 60 জনের মধ্যে আমরা 6 জন দেই, 9 জন যাতে দেওয়া যায়। তো আমি আপনার বলছি যে আমরা সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের যে নিজস্ব যে কাজগুলি আছে, নিজের অঙ্গনের কাজগুলি ভালোভাবে না বুঝে বরঞ্চ অন্যের তরকারিতে লবণ দিতে অনেক বেশি পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আপনি ফিনিশিং ওয়ার্ডসগুলো বলেন। দেখুন যে এই যে সংসদ নিয়ে যে আলাপটা আপনি শুরু করলেন, বিরোধী দলের একটা কাজ থাকে কিন্তু মানুষের আশ্রয়, মানুষের হয়ে কথা বলা। আমাদের যে কথাগুলো যেটা আমরা বলতে পারি যে সরকার অনেক সময় নানান সীমাবদ্ধতা বা সরকারি দায়িত্বে হয়তো প্রায়োরিটি দেবে না, তখন মানুষের হয়ে কথা বলবে কে? বিরোধী দল। রংপুরের এই হত্যাকাণ্ড নিয়ে বিরোধী দল কোনো কথা বলেছে? আপনার চোখে পড়েছে? আপনার এই পর্যন্ত যেই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে, এটা তো আছেই। এটা তো বিরোধী দল কেন, সরকারি দলও তো কথা বলে না, কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কৃতজ্ঞ যে চমৎকার একটা আমরা তোমাদের সংসদ বানিয়ে দিয়ে গেছেন, সেই জন্য প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে, তারা কোনো কথা বলে না, যেটা প্রায় গণ অভ্যুত্থানের মৃত্যুর কিন্তু সমান হয়ে যাচ্ছে। কাজেই আপনি এই বিরোধী দলের কাছে এবং সরকারের কাছে প্রত্যাশা তখন কিন্তু হোঁচট খায়। মার্কিন চুক্তি নিয়ে কোনো কথা হয় না, আপনার মক্কা চুক্তি নিয়ে যেটা হতে যাচ্ছে, একটা দক্ষিণপন্থী চুক্তির মধ্যে বাংলাদেশ যাবে কিনা এই সিদ্ধান্ত নিয়ে নেবেন, এবং তখন কিন্তু বিএনপির কাছে আমাদের প্রত্যাশাটাও কিন্তু হোঁচট খাবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যেই বাস্তবতায় বিএনপিকে দেখতে চাই, বিএনপি যদি সবসময় এইভাবে দক্ষিণপন্থীদেরকে এভাবেই প্রশ্রয় দেয় যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর যে বাস্তবতা আজকের এই 54 বছরে দাঁড়িয়ে, অবশ্যই বাংলাদেশের এই যে আমাদের মূল সমাজ সংস্কৃতি রাজনীতির অনেক বড় একটা ধাক্কা, এবং সেই জায়গায় আমরা কার কাছে আশ্রয় চাইব? অবশ্যই বিএনপিকে বুঝতে হবে যে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষক, তার আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল হয়েছে। জিয়াউর রহমান কিন্তু এবং খালেদা জিয়া একটিবারও বঙ্গবন্ধুকে ছোট করে অশ্রদ্ধা করে কোনো কথা বলেন নাই। তারেক রহমান অত্যন্ত পরিমিত ভাষা ব্যবহার করছেন, কাউকে তিনি ছোট করে কথা বলেন না, কিন্তু তাদের এই হাম্বল যে আচরণ, সেটা যদি আমাদের বাংলাদেশের মূল চেতনার সাথে সঙ্গতিপূর্ণ না থাকতে পারে,
আমরা বিশ্বাস করতে চাই যে তারেক রহমান তিনি লিগেসি বহন করছেন মুক্তিযুদ্ধে, কিন্তু আজকে যখন এই ধরনের বিষয়গুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, আগামীতে যখন আরো বাড়তে পারে, তখন কিন্তু আমরা বিরোধী দলের কাছ থেকে কোনো সহযোগিতা হয়তো বা পাবো না। আমরা অনুষ্ঠান শেষ করবো। আমি একটা বলছি, একটা জায়গায় ছোট করে বলবো। দেখেন 71-এর যে ক্লেইমগুলি আছে, একটা তো ক্লেইম আছে 71-এর, একটা আসপেক্ট আছে, একটা প্রত্যাশা তো আছে। এই প্রত্যাশাগুলি পূরণ হয় নাই বলেই এই যে 7ই নভেম্বর হচ্ছে, যেটা সিপাহী জনতার অভ্যুত্থান বা যা বলেন, আমরা এইগুলো হুচট খাইছে বলে এরশাদের কাছে আমরা 90 করছি। জি, এটা রিক্লেইম, 71-কে আমি রিক্লেইম করি। 71-এর এই এক্সপেকটেশনগুলি পূর্ণ হয় নাই, আমি এটাকে আরও পূর্ণ করতে চাই। 24 এইটারই কথা যে আমি 71-এর যে বৈষম্যহীন একটা দেশ চেয়েছিলাম, এইটার যে জায়গাগুলিতে বিচ্যুতি হয়েছে আমি এইটাকে সংশোধন করতে চাই। এইটা হচ্ছে 24। আমি আপনাকে বলি, এই সবগুলি 90 বলেন, 75-এর 7ই নভেম্বর বলেন, 90 বলেন, 24 বলেন, সবগুলোকে এক পাল্লায় দিলেও 71-এর ওয়ারের যে কোনো একটা ব্যাটলের সমান না। কথাটা আমি বুঝাইতে চাই যে এইটাকে টানাটানির দরকার নেই। 71-এর যতগুলো ব্যাটল হয়েছে, অনেকগুলো ব্যাটল মিলে তো একটা ওয়ার হয়। আপনি কামালপুরের ব্যাটল যদি বলেন, আপনি এই যে ফেনী ব্যাটল যদি বলেন, যে কোনো একটা ব্যাটলের সমান না। এমনকি শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধ শুরুর মুহূর্তে যে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যে বিদ্রোহটা হয়েছে, ব্যাটালিয়নের মধ্যে যে বিদ্রোহ, এইটা সমানও না এটা। তো আমি আপনাকে বলছি, কিন্তু সংসদে কি সেই বাস্তবতা দেখছেন? না, সংসদে বাস্তবতা আপনি বলছি, আমি তো একজন বিএনপিকে প্রতিনিধিত্ব করে বলি। আমি সেই দিন বলছি যে আমাদের সাইদি সাহেব একটা ওয়াজ করতেন যে যত বড় বড় পীর সাহেব দেখেন, সমস্ত পীর সাহেবকে যদি একত্র করে আনেন, সাহাবীদের নাকের যে শ্বাস প্রশ্বাস এইটা সমান না। তো আমি বললাম এইটা যদি আমি মানি, তাইলে 71-এর যে শত শত ব্যাটল হয়েছে, যে কোনো একটা ব্যাটলের সমান এই 75, 90 এবং 24 না। তো ইন দ্যাট কেস আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধ সমহিমায় উদ্ভাসিত থাকবে বাংলাদেশের ন্যাশনাল মেমোরির কাছে। আর এইগুলি এই যে পেরিফেরিয়াল জার্নি করেন না উপন্যাসে, উপন্যাস লেখার সময় পেরিফেরিয়াল জার্নি করেন একটু, কিন্তু আমাদের জীবন তো শেষ হয়ে যাচ্ছে, 54 বছর তো হয়ে গেল, আমরা তো মুক্তিযুদ্ধের যে অর্জন বলতে যাবো যে কিছু তো পেলাম না, খালি দলীয়করণই তো হলো। একটু আনন্দ, একটু দুঃখ, একটু হর্ষ, একটু বিষাদ, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, মিলিয়ে যে উপন্যাস, এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবন ইতিহাস। এই লঙ্কার রাবণেরই অনুবর্তন চলবে? না, প্রশ্নই আসে না। প্রিয় দর্শক, আসলে এই আলোচনা চলবে, এই আলোচনা খুব দ্রুত শেষ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা এই আলোচনার মানে যে ঘটনা প্রবাহের প্রেক্ষিতে আলোচনা, সেই ঘটনা প্রবাহের মধ্যেই আমরা অবস্থান করছি। কাজেই আপনি পৃথিবীতে দাঁড়িয়ে থেকে পৃথিবীকে দাঁড়াতে পারবেন না। আমরা ঘটনার মধ্যে থেকে ঘটনাকে কতটুকু চেঞ্জ করতে পারবো জানি না। তবে আমরা এটুকু বলতে পারি, যে আলোচনাটা শুরুতে করেছিলাম, যে আসলে আমাদের সংসদ কার প্রতিনিধিত্ব করছে, সংসদ কার কথা বলছে, সংসদে যে উত্তাপটা আমরা অনুভব করি, এটা কি আমাদের সাধারণ মানুষের গায়ের উত্তাপ নাকি লোক দেখানো উত্তাপ, সেটা নিয়ে আলোচনা চলবে। আমরাও দেখব, আমরা কি আলোচনা করবো সেটা আপনারা শুনবেন, আপনারাও ভাববেন যে আসলে কি হচ্ছে আর আমরা কি বলছি। আগামীতে আবারও কথা বলবো। আজ এ পর্যন্তই। আশিয়ান সিটি রাজবেলার আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।